এর নবম ও দশম শ্রেণীর রসায়ন বই হতে পঞ্চম অধ্যায়ের গত ক্লাসের পর থেকে আলোচনা করব। প্রথমেই আসা যাক, আয়ন কাকে বলে, কত প্রকার ও কি কি। আয়ন কাকে বলে? আয়ন হলো চার্জযুক্ত পরমাণু বা পরমাণু গুচ্ছকে আয়ন বলে। আয়ন দুই প্রকার, ক্যাটায়ন ও অ্যানায়ন। এবার আমি তোমাদের বলবো ক্যাটায়ন কি, অ্যানায়ন কি। প্রথমেই আমি তোমাদের বলছি ক্যাটায়ন কি। ক্যাটায়ন হলো ধনাত্মক আধানযুক্ত পরমাণুকে ক্যাটায়ন বলে। ধনাত্মক আধানযুক্ত পরমাণুকে ক্যাটায়ন বলে। ধনাত্মক আধানযুক্ত পরমাণু যেমন ধরো সোডিয়াম প্লাস পটাশিয়াম প্লাস আয়ন, লিথিয়াম প্লাস আয়ন, ম্যাগনেসিয়াম প্লাস আয়ন। এই যে প্লাস ধনাত্মক আধানযুক্ত পরমাণু, এইগুলোকে বলছি আমরা ক্যাটায়ন। এবার আসো অ্যানায়ন কাকে বলে। অ্যানায়ন হলো ঋণাত্মক আধানযুক্ত পরমাণুগুলোকে বলা হয় অ্যানায়ন। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ক্লোরাইড ঋণাত্মক আধানযুক্ত পরমাণু, এটা একটা অ্যানায়ন। ফ্লোরাইড ঋণাত্মক আধানযুক্ত পরমাণু। অক্সাইড, সালফাইড, এই যে ঋণাত্মক আধানযুক্ত যে পরমাণুগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলোকে বলছি আমরা অ্যানায়ন। তাহলে এইগুলো হলো ক্যাটায়ন, এইগুলো হলো অ্যানায়ন। শিক্ষার্থীরা, তাহলে আয়ন হলো চার্জযুক্ত পরমাণু বা পরমাণু গুচ্ছকে বলছি আমরা আয়ন। আয়ন আমরা দুই প্রকার জানলাম, একটা হলো ক্যাটায়ন আর একটা হলো অ্যানায়ন। ক্যাটায়নের সঙ্গে আমি তোমাদের বললাম এরকম ধনাত্মক চার্জযুক্ত পরমাণুগুলোকে বলছি আমরা ক্যাটায়ন, আর এরকম ঋণাত্মক আধানযুক্ত পরমাণুগুলোকে বলছি আমরা অ্যানায়ন। এবার ক্যাটায়ন এবং অ্যানায়ন কিভাবে সৃষ্টি হয় সেটা আমরা জানব। প্রথমেই ক্যাটায়ন সৃষ্টির সম্পর্কে আমরা ব্যাখ্যা করব। ক্যাটায়নের সংজ্ঞায় আমরা জেনেছি ধনাত্মক আধানযুক্ত পরমাণুগুলোকেই ক্যাটায়ন বলে। ধনাত্মক আধানযুক্ত পরমাণু, এই ধনাত্মক আধানযুক্ত পরমাণু কিভাবে সৃষ্টি হয়? দেখো, যখন চার্জ নিরপেক্ষ পরমাণু থাকে, চার্জ নিরপেক্ষ অর্থাৎ এখানে কোনো চার্জ নেই, ধনাত্মক বা ঋণাত্মক কোনো ধরনের চার্জ নেই, এই পরমাণুতে ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা আমরা যদি নির্ণয় করি, তাহলে দেখব এখানে ইলেকট্রন আছে, প্রোটন আছে কয়টা সেটা আগে আমরা দেখি। প্রোটন আছে এখানে 11টি, ইলেকট্রন আছে 11টি। কেন? চার্জ নিরপেক্ষ পরমাণুতে আমরা জানি প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা সমান থাকে, অর্থাৎ 11টি চার্জের আধান 11টি প্লাস, ইলেকট্রনের অর্থাৎ 11টি ইলেকট্রনের আধান 11টি মাইনাস, অর্থাৎ এদের যদি আমরা বিয়োগফল করি তাহলে এখানে শূন্য হয়। এই শূন্য মানে এখানে কোনো আধান নেই। তাহলে আধান কিভাবে সৃষ্টি হবে? আধান সৃষ্টির কারণ হলো পরমাণুতে যখন ইলেকট্রন যোগ হয় অথবা পরমাণু থেকে যখন ইলেকট্রন অপসারিত হয়, তখন পরমাণুটি ধনাত্মক অথবা ঋণাত্মক আধান প্রাপ্ত হয়। কখন ধনাত্মক আধান প্রাপ্ত হবে? পরমাণু থেকে যখন একটি ইলেকট্রন অপসারিত হবে তখন একক ধনাত্মক আধান তৈরি হবে। যেমন ধরো সোডিয়ামটাকে আমরা উদাহরণ হিসেবে ব্যাখ্যা করতে পারি। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস 2, 8, 1। এখান থেকে যখন একটি ইলেকট্রন অপসারিত হয় তখন তার ইলেকট্রন বিন্যাস হয় 2, 8। এখান থেকে একটি ইলেকট্রন অপসারিত হয়েছে, অর্থাৎ সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করছে। এবার লক্ষ্য করো সোডিয়াম প্লাস আয়ন কিভাবে এই চার্জটা গঠন করলো সেটার দিকে। 11টি প্রোটনের চার্জ 11টি প্লাস, সেখানে এই আয়নে এখন কিন্তু যেহেতু এখানে চার্জ প্রাপ্ত হয়েছে, এখন আর 11টি ইলেকট্রন নাই, কয়টা আছে? 10টি ইলেকট্রন আছে। তাহলে 10টি ইলেকট্রনের চার্জ হলো 10টা মাইনাস। এবার যদি আমি মোট চার্জ হিসাব করি তাহলে দেখব যে 11 বিয়োগ 10 বিয়োগফল হয় 1 প্লাস। এই 1 প্লাসটা হইল এখানে, অর্থাৎ পরমাণু থেকে যখন ইলেকট্রন অপসারিত হচ্ছে তখন কি হচ্ছে? ক্যাটায়নের সৃষ্টি হচ্ছে। স্বাভাবিক অবস্থায় পরমাণুতে ইলেকট্রন আর প্রোটন সমান থাকবে,
পরমাণুসমূহ ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হয়। এটাই মাথায় রাখতে হবে যে পরমাণু থেকে যখন ইলেকট্রন অপসারিত হবে, যখন ইলেকট্রন বর্জন করবে পরমাণু, তখন ক্যাটায়নের সৃষ্টি হবে। একটি ইলেকট্রন ত্যাগের মাধ্যমে পরমাণুর বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনের তুলনায় নিউক্লিয়াসের ধনাত্মক চার্জের পরিমাণ 1 একক বেড়ে যায়। খেয়াল করো, এখান থেকে যখন একটি ইলেকট্রন সোডিয়াম ত্যাগ করছে, তখন সেখানে এই ইলেকট্রনের তুলনায় একটি কি হয়েছে, প্রোটনের সংখ্যা বেশি আছে। এই তাহলে আমরা বলতে পারি একটি ধনাত্মক আধানের পরিমাণ বেড়ে যায়। ঠিক আছে, তখন এটি ধনাত্মক আয়ন তথা ধনাত্মক চার্জযুক্ত পরমাণুতে পরিণত হয় এবং ক্যাটায়নের সৃষ্টি হয়। এভাবে একক ধনাত্মক আয়ন সৃষ্টি হতে পারে। তাহলে দুইটা ধনাত্মক আধান বিশিষ্ট আয়ন কিভাবে সৃষ্টি হবে সেটাও আমরা একটু দেখি। পরমাণু যখন দুইটি ইলেকট্রন ত্যাগ করে তখন দুইটি ধনাত্মক আধান বিশিষ্ট ক্যাটায়নের সৃষ্টি হয়। উদাহরণ হিসেবে আমরা ম্যাগনেসিয়ামকে নিয়ে বিষয়টা ব্যাখ্যা করতে পারি। লক্ষ্য করো, ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12। এখান থেকে আমরা বুঝতে পারি যে এই ম্যাগনেসিয়াম পরমাণুতে প্রোটন আছে 12টি, 12টি প্রোটনের চার্জ 12+। আর যেহেতু এখানে চার্জ নাই, সেহেতু চার্জ নিরপেক্ষ পরমাণুতে প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা সমান থাকে, তাহলে ইলেকট্রনও আছে 12টি। এই দুটির বিয়োগফল 0, শূন্য হওয়ার কারণে এটি আধান নিরপেক্ষ। এবার আসা যাক, যখন ম্যাগনেসিয়াম আয়ন গঠন করে তখন কি করে, তার শেষ শক্তি স্তর থেকে দুইটি ইলেকট্রন ত্যাগ করে। দুইটি ইলেকট্রন ত্যাগ করলে সে ম্যাগনেসিয়াম 2+ আয়ন গঠন করে। এবার ম্যাগনেসিয়াম 2+ আয়ন কিভাবে গঠিত হয় সেটার দিকে একটু লক্ষ্য করো। 12টি প্রোটন আছে এখানে, প্রোটন সংখ্যা কিন্তু কমে না, বাড়ে না। পরমাণুতে শুধুমাত্র ইলেকট্রন কমে অথবা বাড়ে, অর্থাৎ ইলেকট্রন পরমাণু বর্জন করতে পারে এবং গ্রহণ করতে পারে। তাহলে ম্যাগনেসিয়াম এখানে 2টি ইলেকট্রন বর্জন করেছে, তো এখানে প্রোটন আছে 12টি প্রোটনের চার্জ 12+। আর এখানে ইলেকট্রন যেহেতু 12টি ছিল, 2টি বর্জন করেছে, তাহলে বর্তমান ইলেকট্রন আছে 10টি। তাহলে এই 10টি ইলেকট্রনের চার্জ হলো 10টা মাইনাস। এবার যদি আমি টোটাল বিয়োগফলটা করি তাহলে মোট চার্জ পাবো। মোট চার্জ পাওয়া যাচ্ছে +2। এই যে +2, এইটাই হলো এর উপর আধানের সংখ্যা। এভাবে দুইটি ধনাত্মক আধান বিশিষ্ট ক্যাটায়নের সৃষ্টি হয়। এভাবে পরমাণু যদি 3টি ইলেকট্রন বর্জন করে তাহলে ত্রিধনাত্মক আধান বিশিষ্ট ক্যাটায়নের সৃষ্টি হবে। এবার আমরা দেখব কিভাবে অ্যানায়নের সৃষ্টি হয়। একটু আগে আমরা জেনেছি অ্যানায়ন কাকে বলে। ঋণাত্মক আধানযুক্ত পরমাণু বা পরমাণু গুচ্ছকে বলা হয় অ্যানায়ন। পরমাণুতে যখন ইলেকট্রনের সংযোগ ঘটে, অর্থাৎ পরমাণু যখন ইলেকট্রন গ্রহণ করে, তখন অ্যানায়নের সৃষ্টি হয়। লক্ষ্য করো, ক্লোরিন পরমাণু, এটা পারমাণবিক সংখ্যা 17। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17 কথাটার অর্থ হলো এখানে প্রোটন আছে 17টি প্রোটনের চার্জ 17+। চার্জ নিরপেক্ষ মানে হলো যে কয়টি প্রোটন আছে ঠিক সেই কয়টি ইলেকট্রন আছে, তাহলে এখানে ইলেকট্রন আছে 17টি, তাহলে 17টি মাইনাস, বিয়োগফল 0, এই কারণে এটা আধান নিরপেক্ষ। এবার ক্লোরিন পরমাণু যখন আয়ন তৈরি করে, অর্থাৎ ক্লোরিন পরমাণু যখন একটি ইলেকট্রন গ্রহণ করে, তখন এরকম ক্লোরাইড আয়ন তৈরি হয়। লক্ষ্য করো, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17, ইলেকট্রন বিন্যাস করলে পাওয়া যায় 2, 8, 7 মানে 17। শেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন আছে। এই অষ্টক পূরণ করার জন্য একটি ইলেকট্রন গ্রহণ করলে কি হয়, শেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন হয়ে যায়। 8টা ইলেকট্রন হলে এটা ক্লোরাইড আয়ন হয়। ক্লোরাইড আয়ন, দেখো ঋণাত্মক আধানযুক্ত আয়ন তৈরি হয়েছে, সুতরাং এটাকে বলছি আমরা অ্যানায়ন। তাহলে ক্লোরাইড আয়নটা কিভাবে তৈরি হলো সেটা একটু লক্ষ্য করো। 17টি প্রোটনের চার্জ 17+। আমি বলছি পরমাণুতে প্রোটনের সংখ্যা পরিবর্তন হয় না, প্রোটন ত্যাগ বা গ্রহণ ঘটে না, কিন্তু ইলেকট্রনের ত্যাগ বা গ্রহণ ঘটে। তাহলে ক্লোরিনের 17টি প্রোটনের চার্জ 17+। এই ক্লোরিন যখন একটি ইলেকট্রন গ্রহণ করলো, তখন 17টি ইলেকট্রন থেকে একটি বৃদ্ধি পেয়ে মোট ইলেকট্রন হয়ে গেল 18টি। 8 আর 16, 8 দিয়ে 18টি। এই যে 18টি ইলেকট্রনের চার্জ, 18টি মাইনাস। এখন মোট চার্জ যদি আমি হিসাব করি তাহলে 18 আর 17 এর বিয়োগফল হয় 1।
এটা বড় সংখ্যা, সামনে মাইনাস, এই যে 1 মাইনাস 1 হয়, এই মাইনাস 1টাই হলো এর উপর আধানের সংখ্যা, অর্থাৎ এইটি একটি একক ঋণাত্মক আধানযুক্ত অ্যানায়ন। আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে একক ঋণাত্মক আধানযুক্ত অ্যানায়ন তৈরি হয়। এভাবে আমরা ব্যাখ্যা করতে পারবো কিভাবে দুইটি ঋণাত্মক আধানযুক্ত অ্যানায়নের সৃষ্টি হয়। এবার উদাহরণ হিসেবে আমরা অক্সিজেন পরমাণুটার দ্বি ঋণাত্মক অ্যানায়ন সৃষ্টির প্রক্রিয়াটা ব্যাখ্যা করব। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, মানে হলো অক্সিজেনের প্রোটন আছে 8টা, অক্সিজেনের চার্জ হলো 8টা প্লাস। আমরা জানি চার্জ নিরপেক্ষ পরমাণুতে প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা সমান থাকে, মানে হলো এখানে ইলেকট্রন আছে 8টি, 8টি ইলেকট্রনের চার্জ 8টি মাইনাস, বিয়োগফল 0। এই কারণে এটা আধান নিরপেক্ষ। ইলেকট্রন বিন্যাস করলে দেখব পারমাণবিক সংখ্যা 8, তাহলে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসে দেখা যায় প্রথম স্তরে 2টি, শেষ শক্তি স্তরে 6টি ইলেকট্রন আছে, তাহলে এই অষ্টক পূরণ করার জন্য 2টি ইলেকট্রন গ্রহণ করে। 2টি ইলেকট্রন গ্রহণ করে এখানে সে অষ্টক পূর্ণ করে, তখন তার মোট ইলেকট্রনের সংখ্যা হয়ে যায় 10টি। লক্ষ্য করো 2টি ইলেকট্রন গ্রহণ করে তার উপরে 2টা নেগেটিভ সাইন দেওয়া হয়েছে, অর্থাৎ এটা একটি দ্বি ঋণাত্মক অ্যানায়ন। কিভাবে এটা হলো একটু খেয়াল করো। অক্সাইড আয়নের চার্জ গঠন, কিভাবে এই অক্সাইড আয়নের চার্জ গঠিত হয় সেটা একটু আমরা খেয়াল করি। দেখো এখানে মোট প্রোটন আছে 8টি, কেন? প্রোটনের সংখ্যা 8, তাহলে 8টি প্রোটনের চার্জ আমরা লিখতে পারি 8টা প্লাস। যখন সে 2টি ইলেকট্রন গ্রহণ করলে এই অবস্থা হলো, তখন তার মোট ইলেকট্রন দেখা যাচ্ছে 10টি, তাহলে 10টি ইলেকট্রনের চার্জ 10টি মাইনাস, বিয়োগফল কি হবে? বিয়োগফল হবে -2। এই যে -2 হলো, এই -2টা হলো এই অক্সাইড আয়নের আধান। কিভাবে এটা হলো? 2টি ইলেকট্রন গ্রহণের মাধ্যমে অক্সিজেন পরমাণু দ্বি ঋণাত্মক অ্যানায়নের সৃষ্টি করলো। এইভাবে যখন কোনো পরমাণুতে একটি ইলেকট্রনের সংযোগ ঘটে তখন একক ঋণাত্মক অ্যানায়ন তৈরি হয়। 2টি যদি সংযোজন ঘটে, 2টি যদি যুক্ত হয়, 2টি ইলেকট্রন যদি গ্রহণ করে, তাহলে পরমাণুতে 2টি ঋণাত্মক আধান বিশিষ্ট অ্যানায়নের তৈরি হয়। শিক্ষার্থীরা, আমি মনে করছি যে তোমরা কিভাবে অ্যানায়ন এবং ক্যাটায়ন সৃষ্টি হয় সেটা বুঝতে পেরেছো। লক্ষ্য করলে দেখবা যে ধাতু এবং অধাতু এই দুই শ্রেণীর মৌলগুলোর মধ্যে ধাতুগুলোই কেবল ক্যাটায়ন গঠন করে। প্রশ্ন হলো কেন ধাতুগুলোই ক্যাটায়ন গঠন করবে? ধাতুগুলো যে ক্যাটায়ন গঠন করে সেটা আমরা একটু উদাহরণের সাহায্যে দেখি। দেখো সোডিয়াম যখন আয়ন তৈরি করে তখন তার শেষ শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়ন তৈরি হয়, অর্থাৎ সোডিয়াম থেকে একটি ইলেকট্রন অপসারণ ঘটে এবং ক্যাটায়নের সৃষ্টি হয়। লিথিয়াম পরমাণু দেখবা যে শেষ শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন ত্যাগ করে এবং একক ধনাত্মক আধানযুক্ত ক্যাটায়নের সৃষ্টি করে। তেমনি করে ম্যাগনেসিয়ামও একটি ধাতু। এই ম্যাগনেসিয়াম পরমাণুর শেষ শক্তি স্তর থেকে 2টি ইলেকট্রন অপসারণের মাধ্যমে 2টি ধনাত্মক আধানযুক্ত ক্যাটায়নের সৃষ্টি হয়। ক্যালসিয়াম যদি আমরা বলি তাহলে দেখব যে ক্যালসিয়ামের শেষ শক্তি স্তর থেকে 2টি ইলেকট্রন অপসারণের মাধ্যমে ক্যালসিয়াম 2+, অর্থাৎ ক্যালসিয়ামের ক্যাটায়ন তৈরি হয়। অ্যালুমিনিয়ামের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে অ্যালুমিনিয়ামের শেষ শক্তি স্তরে 3টি ইলেকট্রন আছে এবং এই 3টি ইলেকট্রন সে অপসারণের মাধ্যমে অ্যালুমিনিয়াম 3+ ক্যাটায়ন তৈরি করে, অর্থাৎ এই ক্ষেত্রে 3টি ইলেকট্রন ত্যাগ করে। কোনো অধাতু কিন্তু এরকম ক্যাটায়ন তৈরি করতে পারে না। প্রশ্ন হলো ধাতুগুলোই কেন ক্যাটায়ন তৈরি করে? এটা একটু আমরা জানার চেষ্টা করছি। যে কোনো পর্যায়ের দিকে যদি আমরা লক্ষ্য করি, পর্যায় সারণীটা যদি আমরা ভালো করে বুঝে থাকি তাহলে দেখব যে কোনো পর্যায়ের বামের মৌলসমূহ হলো ধাতু এবং ডানের মৌলসমূহ হলো অধাতু। আবার একই পর্যায়ের বাম দিক থেকে যখন আমরা ডান দিকে যাই তখন দেখব যে ক্রমাগত মৌলগুলোর পারমাণবিক আকার হ্রাস পায়। এ কারণে একই পর্যায়ে অবস্থিত অন্যান্য মৌলের চেয়ে ধাতুগুলোর আকার বড় হয়ে থাকে। আবার ধাতুগুলোর সর্বশেষ শক্তি স্তরে যদি আমরা লক্ষ্য করি দেখব 1টি, 2টি বা 3টি ইলেকট্রন আছে। খেয়াল করে দেখো
সোডিয়ামের শেষ শক্তি স্তরে একটি, লিথিয়ামের একটি, ম্যাগনেসিয়ামের দুটি, ক্যালসিয়ামের দুটি, অ্যালুমিনিয়ামের শেষ শক্তি স্তরে 3টি ইলেকট্রন থাকে। এই যে ইলেকট্রনগুলো আছে, এই ইলেকট্রনগুলো এরা সহজেই ত্যাগ করতে পারে। কেন? ইলেকট্রনগুলো নিউক্লিয়াস থেকে দূরে থাকে এবং নিউক্লিয়াসের সাথে আকর্ষণ কম হয়। ওই যে বাম দিকের মৌলগুলোর আকার বড়, আর মৌলগুলোর আকার বড় তার মানে কি নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব বেশি থাকে। অর্থাৎ দুর্বলভাবে ওই যে নিউক্লিয়াস থেকে যে শেষ শক্তি স্তরের যে ইলেকট্রন সেগুলো দুর্বলভাবে আবদ্ধ থাকে, ফলে এদের আয়নীকরণ শক্তির মান অনেক কম। অর্থাৎ সামান্য পরিমাণ বল প্রয়োগ করলেই ধাতুগুলো তার সর্বশেষ শক্তি স্তরের এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে এবং ক্যাটায়নে পরিণত হয়। এই কারণেই ধাতুগুলো মূলত ক্যাটায়নে পরিণত হয়। যদি এরা ইলেকট্রন গ্রহণ করতে চাইতো তাহলে লক্ষ্য করো, সোডিয়ামের শেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে, এই অষ্টক পূর্ণ করতে চাইলে আরো 7টা ইলেকট্রনের দরকার হবে। এই বিপুল সংখ্যক ইলেকট্রন এই ধাতু পরমাণুগুলো গ্রহণ করতে চায় না বা গ্রহণ করতে পারে না। এই কারণে ধাতু পরমাণুগুলোর শেষ শক্তি স্তরে যে একটি, দুটি বা 3টি ইলেকট্রন আছে, এই ইলেকট্রনগুলো এরা ত্যাগ করে অষ্টক পূর্ণ করে, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের গঠন অর্জন করে এবং ক্যাটায়নের সৃষ্টি করে। সুতরাং এই সকল কারণেই ধাতু পরমাণুগুলো কেবলমাত্র ক্যাটায়ন তৈরি করতে পারে। এবার আমরা জানব অধাতুগুলোই অ্যানায়ন তৈরি করে কেন। লক্ষ্য করো, আমি এখানে যে মৌলগুলো লিখছি সবই অধাতু। এখানে ফ্লোরিন কি করে? ফ্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে এরকম ফ্লোরাইড অ্যানায়নের সৃষ্টি করে। ক্লোরিনও একটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড অ্যানায়ন তৈরি করে। অক্সিজেন 2টি ইলেকট্রন গ্রহণ করে অক্সাইড অ্যানায়ন তৈরি করে। সালফারও 2টি ইলেকট্রন গ্রহণ করে সালফাইড ঋণাত্মক আধানযুক্ত অ্যানায়ন তৈরি করে। ব্রোমিন একটি ইলেকট্রন গ্রহণ করে এরকম ব্রোমাইড ঋণাত্মক আধানযুক্ত অ্যানায়নের তৈরি করে। প্রশ্ন হলো যে অধাতুগুলোই কেন অ্যানায়ন তৈরি করে? এর উত্তরটা কি হবে? আবারও আমরা আগের মতো করে দেখব যে এই মৌলগুলো অধাতুগুলোর অবস্থান পর্যায় সারণী কোথায় এবং কেন এরা অ্যানায়ন তৈরি করে। খেয়াল করো, অধাতুগুলোর সর্বশেষ শক্তি স্তরে অষ্টক অপেক্ষা সাধারণত একটি, দুইটি অথবা 3টি ইলেকট্রন কম থাকে। যদি আমরা ফ্লোরিনের দিকে লক্ষ্য করি, দেখব ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস হলো 2, 5, 2, 7, অর্থাৎ এর পারমাণবিক সংখ্যা 9। তো 7 অষ্টক পূর্ণের জন্য আর কয়টা লাগবে? একটি ইলেকট্রন লাগবে। তেমনি করে ক্লোরিনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করি, 2, 8, 7, অর্থাৎ 17, তাহলে একটি ইলেকট্রন লাগে অষ্টক পূর্ণ করতে। অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের গঠন অর্জন করতে এদের একটি ইলেকট্রন প্রয়োজন হয়। তেমনি করে আমরা যদি অন্য অধাতুগুলোর দিকে লক্ষ্য করি, তাহলে দেখব যে এদের অধাতুর ইলেকট্রন গঠন প্রাপ্ত হতে একটি, দুটি বা 3টি ইলেকট্রন প্রয়োজন হয়। এরা সেই সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে সহজেই নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারে। এদের ইলেকট্রন আসক্তির মান বেশি। আমরা পর্যায় সারণীর অধ্যায়ে ইলেকট্রন আসক্তি সম্পর্কে জেনে এসেছি। ইলেকট্রন গ্রহণের ফলে এদের নিউক্লিয়াসে অবস্থিত ধনাত্মক প্রোটনের সংখ্যার চেয়ে ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন সংখ্যা বেশি হয়। ফলে সামগ্রিকভাবে অধাতব পরমাণুসমূহ ঋণাত্মক আধান বিশিষ্ট হয়। আবার ধাতব পরমাণুর শেষ শক্তি স্তরে 1, 2 ও 3টি ইলেকট্রন থাকে, সেহেতু অষ্টক পূরণ করতে বেশি ইলেকট্রন প্রয়োজন হয়। এ কারণে ধাতুসমূহ ইলেকট্রন গ্রহণ করতে পারে না। তাই অধাতুগুলোই অ্যানায়ন তৈরি করে। মূল কথা হলো, অধাতুগুলোর শেষ শক্তি স্তরে আমরা যদি লক্ষ্য করি, তাহলে নিষ্ক্রিয় গ্যাসের চাইতে একটি, দুটি অথবা 3টি ইলেকট্রন কম থাকে। এই কম সংখ্যক ইলেকট্রন এরা সহজেই গ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাসের গঠন অর্জন করতে পারে এবং স্থিতিশীলতা অর্জন করতে পারে। এই কারণেই এরা কি করে? সহজেই ইলেকট্রন গ্রহণ করতে পারে। আরেকটা বিষয় হলো ইলেকট্রন আসক্তি। এদের ইলেকট্রন আসক্তির মান বেশি। পর্যায় সারণীতে এদের অবস্থান ডান দিকে। আর আমরা জানি ডান দিকের মৌলগুলোর পরমাণুর আকার ছোট, আর যে পরমাণুর আকার ছোট তার ইলেকট্রন আসক্তির মান বেশি হয়ে থাকে। ফলে এরা সহজেই ইলেকট্রন গ্রহণ করতে পারে। আর যারা ইলেকট্রন গ্রহণ করে তারাই অ্যানায়ন গঠন করতে পারে। সুতরাং অধাতু সমূহই কি করে? ইলেকট্রন গ্রহণের মাধ্যমে
অ্যানায়ন তৈরি করতে পারে। এখান থেকে আমরা আরেকটা বিষয় জেনে নেব, সেটা হলো অধাতুগুলো ক্যাটায়ন তৈরি করে না কেন। একটু খেয়াল করো, অধাতুগুলো ক্যাটায়ন তৈরি করে না কারণ অধাতুগুলো পর্যায় সারণীর ডান দিকে অবস্থিত, এটা আমরা জানি। এদের সর্বশেষ শক্তি স্তরে সাধারণত 5টি, 6টি অথবা 7টি ইলেকট্রন থাকে। এই যে 5টি, 6টি, 7টি ইলেকট্রন থাকে, এর কারণে কি হয়, এদের নিষ্ক্রিয় গ্যাস অপেক্ষায় 1টি, 2টি অথবা 3টি ইলেকট্রন কম থাকে। আবার পর্যায় সারণীতে এদের অবস্থান ডান দিকে হওয়ায় এদের পারমাণবিক আকার বেশ ছোট হয়। এই ছোট হওয়ার কারণে সর্বশেষ শক্তি স্তর নিউক্লিয়াসের কাছাকাছি থাকে এবং এদের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ অনেক বেশি হয়, অর্থাৎ এদের আয়নীকরণ শক্তির মান অনেক কম হয়। এরূপ কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরের এক বা একাধিক ইলেকট্রনকে সরিয়ে নিতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়, যা সাধারণ অবস্থায় কোনো রাসায়নিক বিক্রিয়া থেকে পাওয়া যায় না। এ কারণে অধাতুগুলো সাধারণত ধনাত্মক আয়ন তথা ক্যাটায়ন গঠন করতে পারে না। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা আজকের বিষয়গুলো বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।